শিখন ও শিক্ষণ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এটা খুব সত্যি কথা যে আমরা কিছুদিন ধরে এই চ্যানেলের ভিডিও আপলোড করার ব্যাপারে একটু অনিয়মিত হয়ে পড়েছি। নানাবিধ ব্যস্ততা এটা ওটা সেটা ছিল লেগেই। তারপরেও ভাবলাম যে এখন থেকে আজ থেকেই আবার ধীরে ধীরে আমরা যদি আমাদের শিক্ষার্থীদের কথা ভেবে অন্তত পক্ষে এই চ্যানেলের ভিডিওগুলো একটু নিয়মিত আপলোড করতে পারি, তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হয় এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে একটু এখানে যাতে কথা বলি সেই বিষয়ে ব্যক্তিগত স্তরে আমাকে অনুরোধ জানাচ্ছে। তাদের কথা ভেবেই আমরা আজকে পড়তে যাচ্ছি এবং কিছুটা পড়াতে যাচ্ছি কবি শঙ্খ ঘোষের লেখা একটি বিশেষ কবিতা, সুবিখ্যাত কবিতা বাবরের প্রার্থনা। এই বাবরের প্রার্থনা একটি কাব্যগ্রন্থের বিশেষ কবিতা এবং বাবরের প্রার্থনা নামেও একটি কবিতা আছে। এটি কাব্যগ্রন্থ হিসেবে বিখ্যাত। 1976 খ্রিস্টাব্দে লেখা এই কাব্যগ্রন্থের জন্য শঙ্খ ঘোষ সাহিত্য আকাদেমি পুরস্কার পান, যেটা ভারতের সাহিত্য ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। পরবর্তী আরেকখানি কাব্যগ্রন্থ যার জন্য তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছিলেন, সেটা 2016 খ্রিস্টাব্দে, এবং যে কাব্যগ্রন্থখানির নাম ছিল বটপাকুড়ের ফেনা। আমরা আরো বেশ কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ শঙ্খ ঘোষের পাই যেগুলো খুব বিখ্যাত হয়েছিল এবং অনেকেই কাব্যগ্রন্থগুলোর নাম জানি, যেমন উর্বশীর হাসি, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ইত্যাদি তো আমাদের খুব চেনা জানা কাব্যগ্রন্থ। শিক্ষকতা করেছেন সারা জীবন বঙ্গভাষী কলেজ, জঙ্গিপুর কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী, বিভিন্ন জায়গায় তিনি তার গবেষণার অধ্যাপনার স্বাক্ষর রেখেছেন এবং এই মানুষটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সূত্রে সামাজিকভাবে প্রাসঙ্গিক থেকেছেন এবং যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে তার মতো করে তার ভঙ্গিতে একটা প্রতিবাদের বাণী উচ্চারিত হয়েছে তার লেখায়, আমরা তার কলম থেকে। তা এই শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতাটি এটি আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য তালিকাভুক্ত রয়েছে। সেক্ষেত্রেই আমি আজকে একদম শিক্ষার্থীদের উপযুক্ত করেই একটু কবিতাটি পড়বো এবং সে সম্পর্কে শিক্ষার্থীদের উপযোগী কিছু আলোচনা, যেটা হয়তো বা আমার কথাগুলো বারবার শুনলে একটা নোটস মতো তৈরি করেছিলাম একটা সময়ে, সেটাই একটু পড়ে যাব আজকে। অনেকদিন বাদে এই চ্যানেলের যে কার্যক্রম শুরু হলো সেটা মূলত শিক্ষার্থীদের কথা ভেবে। যদি অবশ্য কোনো সহৃদয় পাঠক বা কবিতা ভালোবাসেন এমন পাঠক যদি এটা শুনতে চান, তারও কিছু কাজে লাগতে পারে বা ভালো লাগতে পারে এমন ভাবনা থেকেই পড়ছি বাবরের প্রার্থনা। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এই হচ্ছে কবিতাটি। আমরা নিশ্চয়ই এই কবিতাটির ব্যাখ্যাতে যাব, বিশ্লেষণে যাব, এবং সেক্ষেত্রে আমি বলেছি যে আমরা শিক্ষার্থীদের কথা ভেবেই এ সংক্রান্ত কি কি কথা আমরা বলবো তার একটা লেখা প্রস্তুত করেছিলাম। সেই লেখাটি একটু পড়ে যাব এবং তার সঙ্গে প্রাসঙ্গিক কিছু কথা বলতে যাব। আসলে এই কবিতাটি কবি যে সময় লিখছেন একটা বিশেষ ব্যক্তিগত
অনুভবের প্রেক্ষিতে লেখা এই কবিতা। তাছাড়াও সমকালীন যে জীবন, সমকালীন যে সামাজিক অবস্থান, সেই সামাজিক অবস্থানে থেকে বাবরের এই প্রার্থনা, মানে ইতিহাসের বাবর, সম্রাট বাবরের প্রার্থনাকে তিনি কেমন করে সমকালীন জীবন সত্যের সঙ্গে মিলিয়ে দিলেন, সেটা এই কবিতাটিতে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা বলছি শঙ্খ ঘোষের এই বাবরের প্রার্থনা কবিতাটি এক অসুস্থ সন্তানের আরোগ্য কামনায় এক শঙ্কাতুর পিতার আকুল প্রার্থনার অভিব্যক্তি। এক পিতার এই ব্যক্তিগত প্রার্থনার সঙ্গে ইতিহাসের জনশ্রুতি বাহিত ধূসর ছবিকে মিলিয়ে দিতে পেরেছেন কবি। ঐতিহাসিক আবুল ফজলের একটি কাহিনী আছে। সেই কাহিনী অনুসারে বলা হয়েছে যে সম্রাট বাবর মৃত্যুর কিছুদিন আগে, সম্রাট বাবরের যখন মৃত্যু হয় তার কিছুদিন আগে তার পুত্র হুমায়ুন প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং হুমায়ুনের জীবন সংশয় দেখা দেয়। ব্যাকুল পিতা বাবর তখন সৃষ্টিকর্তার কাছে তার নিজের জীবনের বিনিময়ে পুত্রের আরোগ্য কামনা করেন এবং এই প্রার্থনার পর ধীরে ধীরে হুমায়ুন আরোগ্য লাভ করেন এবং বাবর অসুস্থ হয়ে পড়েন। হুমায়ুনের আরোগ্য লাভের 2-3 মাসের মধ্যেই মৃত্যু হয় তার পিতা বাবরের। পরবর্তীকালে যারা গবেষণা করেছেন এই ইতিহাস নিয়ে, সেই ঐতিহাসিকেরা কিন্তু এই ধরনের কাহিনীকে খুব একটা গুরুত্ব দেননি বা তাকে সমর্থন করেননি। কিন্তু এটা খুব সত্যি যে অনেকেই বলেছেন যে হ্যাঁ, পুত্র হুমায়ুনের আরোগ্যের জন্য পিতা বাবর যে কাতর প্রার্থনা নিবেদন করতেন বা করেছিলেন ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে, এই সংক্রান্ত কিছু ঐতিহাসিক সমর্থন আছে বিভিন্ন ক্ষেত্রে। কাজেই এই যে প্রায় 450 বছর আগেকার এই যে ইতিহাসের এই কিংবদন্তি, সেটাকে তিনি একটা আধুনিক কবিতায় হাজির করলেন কবি শঙ্খ ঘোষ। একটা ব্যক্তিগত অনুভবের সীমা এখানে ছিল এবং সত্যিকার অর্থেই কবির সমকালীন অসুস্থতা, সমকালীন সামাজিক অসুস্থতারও একটা আরোগ্যের একটা প্রার্থনা আকুলতা এই কবিতায় আছে। কবিতার মুহূর্ত বলে একটি বই আছে কবি শঙ্খ ঘোষের লেখা, এবং সেই বইতে এই কবিতাটির জন্ম মুহূর্তের কথা জানিয়েছেন কবি শঙ্খ ঘোষ। তিনি লিখছেন তার বড় মেয়ে একসময় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার বড় মেয়ের অসুস্থতার সঠিক কারণ, সঠিক রোগ ডাক্তাররা তখন নির্ণয় করতে ব্যর্থ হচ্ছিলেন কিছুদিন ধরে, এবং সেই সময় কবি তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এক পড়ন্ত বিকেলে তিনি ইউনিভার্সিটির ক্যাম্পাসে পশ্চিম থেকে পূবে পায়চারি করতে করতে ভাবছিলেন, অনেক অনেক কথা তার মনে ভেসে আসছিল, তার জীবনের ফেলে আসা জীবনের অনেক ছবি বা সমকালীন জীবন যন্ত্রণার বিভিন্ন ছবি। এবং তখন কিন্তু তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল 2-3টি বিশ্ববিদ্যালয়ের মেয়ে, এবং তাদের মুখ দেখে কবির মনে পড়ছিল নকশালবাড়ি আন্দোলনের ব্যর্থতার কথা। মনে পড়ছিল এই যে তার যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের যে বেদনাতুর কাহিনী, যে বেদনাতুর দিন, সেই দিনের ছবি কবির মনে ভেসে উঠছিল। কবি লিখছেন, এই পথ, ওই মাঠ, এর প্রতিটি বিন্দু তার কোন না কোনো উন্মাদনার চিহ্ন ধরে আছে, ভুলের, লাঞ্ছনার, আত্মক্ষয়ের। কিন্তু সেই সঙ্গে কিছু স্বপ্নের ও কিছু জীবনেরও। আজ প্রশমিত হয়ে আছে সব। কিছু একটা হওয়ার কথা ছিল, অলক্ষ্য কোনো প্রতিশ্রুতি ছিল, কিন্তু হলো না, ঠিক হয়ে উঠল না। কিন্তু কেন হলো না? আমরাই কি দায়ী নই? কবির মনে হচ্ছে এমন। 70-এর দশককে মুক্তির দশক করে তুলতে চেয়েছিল এই বাংলার একদল তরতাজা তরুণ। বুর্জোয়া শিক্ষানীতি, অর্থনীতি, বুর্জোয়া ধ্যান ধারণা এবং সংস্কৃতিকে এই তরুণেরা ধ্বংস করে এক নতুন সমাজ গড়ে তুলতে চেয়েছিল। এই নতুন সমাজের স্বপ্নবীজ তারা পেয়েছিল
সমাজতান্ত্রিক মতবাদের কাছে, পেয়েছিল মার্ক্সবাদের কাছে। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে এই তরুণেরা পুঁজিপতি, শিল্পপতি, জোরদার, সুদ ব্যবসায়ী, শোষণকারী, এক কথায় সমস্ত শ্রেণী শত্রুদেরকে খতম করবার নেশায় মেতে উঠেছিল। কিন্তু যুবকদের এই স্বপ্ন রূপায়ণের লড়াই প্রশমিত হলো। এক সময় তারা লক্ষ্যভ্রষ্ট হলো, তাদের আন্দোলন দমিয়ে দেওয়া হলো। আসলে এই আন্দোলনে যে পরিমাণ আবেগের ফেনিলতা ছিল, যে পরিমাণ উন্মাদনা ছিল, সেই পরিমাণ সুপরিকল্পনার অভাব ছিল। সুপরিকল্পনার অভাবটাই বড় ছিল। পরিকল্পনা মাফিক এই আন্দোলন এগোয়নি, যার ফলেই অনিবার্যভাবে তাকে ব্যর্থতা ঘিরে ধরেছিল। সেই যুবকদের প্রাণের ও শক্তির অপচয়, তাদের এই চিরতরে শেষ হয়ে যাওয়া, চলে যাওয়া পৃথিবী থেকে, একটা স্বপ্নের বিনষ্টি, স্বপ্নের ধ্বংস হয়ে যাওয়া, এই ব্যাপারটা কবিকে ভীষণ রকম ভাবে বেদনাদগ্ধ করেছে। তিনি এর কারণ হিসেবে এই যে তরুণদের জীবনের অপচয়ের জন্য তার নিজের এবং নিজের মতো যারা বাঙালি মধ্যবিত্ত আছে তাদের নিষ্ক্রিয়তাকেই যেন কোনো না কোনো ভাবে দায়ী করতে চেয়েছেন কবি। এই বেদনাবোধের সঙ্গেই যেন মিশে গেছে তার রোগগ্রস্ত কন্যাকে, রোগে আক্রান্ত কন্যাকে রোগমুক্ত না করতে পারার যে ব্যর্থতা, তার যন্ত্রণা, এবং সেই সবকিছু মিলিয়েই কবির অন্তরে ধ্বনিত হয়েছে এক শাশ্বত পিতৃহৃদয়ের প্রার্থনা। এবং তিনি আরোগ্য চান শুধু তার সন্তানের নয়, সমকালীন সকল সন্তানের, সমকালীন সকল সন্তানের জন্যই তার আরোগ্যের প্রার্থনা। কবি লিখছেন, পশ্চিম মুখে ফিরেছি আবার, কবিতার মুহূর্তে লিখছেন, পশ্চিম মুখে ফিরেছি আবার, সূর্য আড়াল হয়ে যাবে অল্প পরেই, হঠাৎ, একেবারে হঠাৎ তখন মনে হলো মাটির ওপর জানু পেতে বসে পড়ি একবার এই সূর্যের সামনে। কেউ তো নেই কোথাও, যেন সমস্ত শরীর ভরে উদ্গত হয়ে উঠতে চায় অতল থেকে কোনো প্রার্থনা সকলের জন্য। মনে এলো নামাজের ছবি, আর সঙ্গে সঙ্গে মনে এলো ইতিহাসের পুরনো সেই গল্প, রুগ্ন হুমায়ুনকে ঘিরে বাবরের প্রার্থনা। এভাবেই তৈরি হয়ে উঠল কবিতা বাবরের প্রার্থনা। এই কবিতার প্রথম পংক্তিতে রয়েছে প্রার্থনায় বসার একটা নিখুঁত ডিটেলিং। এই তো জানু পেতে বসেছি পশ্চিম। প্রার্থনাকারী যেহেতু বাবর, তাই জানু ভেঙে বসা ও পশ্চিমের অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে নামাজের ভঙ্গিটি বেছে নিয়েছেন কবি। দ্বিতীয় লাইনে বসন্তের শূন্য হাত কথাটির মধ্যে ধরা পড়ে এক রকমের প্রতীকী ব্যঞ্জনা। বসন্ত আনন্দ, যৌবন ও উদ্দীপনার প্রতীক। কবির কন্যা রোগপাণ্ড, রোগাক্রান্ত, আর যে যুবকরা সমাজ বিপ্লবের স্বপ্ন দেখেছিল তারা আজ আত্মক্ষয়ে ম্রিয়মান। এদের সকলের জীবনেই যেন বসন্ত ফুরিয়ে গেছে। এদের সকলের জন্যই কবি বাবরের কণ্ঠে প্রার্থনা করেছেন, ঈশ্বর যদি চান তাকে ধ্বংস করে দিন, তার প্রাণ মূল্যে তার সন্ততি ফিরে পাক স্বপ্ন। কবিতার দ্বিতীয় স্তবকে সন্তান রোগ পাণ্ডুরতার, তার অবক্ষয়ী যৌবনের গতানুগতিক বর্ণনাকে ছাড়িয়ে কবির কণ্ঠে ঝরে পড়েছে যেন হাহাকার। কোথায় গেল এই শব্দগুচ্ছের ব্যবহার, এই ব্যাকুল হাহাকারকে সুন্দর অভিব্যক্তি দিয়েছে। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভাব, বিষায় ফুসফুস ধমনী শিরা। কবি অনুভব করেন যে যৌবন মাথা নোয়াবার নয়, যারা চলতে চায় মেরুদণ্ড সোজা করে, তাদের এই দ্রুত পরাভব মেনে নেওয়া যায় না। আজকের যুবকদের ফুসফুস ধমনী শিরা যেন বিষিয়ে গেছে, তাদের আরোগ্য
আজ একান্ত প্রয়োজন। এক অগ্নিগর্ভ সময়ে যে শপথ তারা গ্রহণ করেছিলেন, তা রক্ষা করতে পারেননি তারা, বরং দেশ ও কাল তাদের যৌবনের তেজ আর লাবণ্য নষ্ট করে দিয়েছে তাদের দীপ্ত চলার ভঙ্গি, তাদের ঋজু চলার ছন্দ। এই কবিতার পরের স্তবকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়েছে শহরের প্রান্তরে ধূসর শূন্যের আজান গান জাগিয়ে তোলার জন্য। আজান হলো আহ্বান, প্রার্থনা করার জন্য আহ্বান। আজানে আল্লাহ এর নামে শপথ করে সকলকে প্রার্থনায় সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। ধূসর শূন্য শব্দগুচ্ছের মাধ্যমে নিশিম আকাশকেই ব্যঞ্জিত করতে চাইছেন কবি। আজানের সুরের মূর্ছনায় সেই শূন্য মহাশূন্য অতিক্রমণের এক দূরগামী শক্তি রয়েছে। কবি চান শহরের প্রান্তরে জেগে উঠুক এক সম্মিলিত প্রার্থনার সুর, যা সন্ততিকে স্বপ্নে উজ্জীবিত করে তুলবে। ঈশ্বরের দাক্ষিণ্যের মূল্য স্বরূপ পিতা বাবরের মুখচ্ছন্দ ব্যবহারকারী কবি নিশ্চল পাথর হয়ে যেতে প্রস্তুত আছেন। চতুর্থ ও পঞ্চম স্তবকে যুব সমাজের সমূহ বিনষ্টির কারণ অনুসন্ধান করেছেন কবি। সন্ততির এই পরিণতির জন্য সকৃত পাপকেই কবি দায়ী করেছেন, বাবরের মতো করেই। যেন বাবর যেমন সকৃত পাপকে দায়ী করেছিলেন, তেমনি করে কবিও যেন এখানে বলছেন বাবরের ক্ষেত্রে নিশ্চয়ই এই পাপের অনেক কারণ ছিল, কিন্তু পরিচ্ছন্ন ইতিহাস চেতনার অধিকারী কবির ক্ষেত্রে এই পাপবোধ কিন্তু একান্তভাবেই তার মধ্যবিত্তের যে নিষ্পৃহতা, সেই নিষ্পৃহ চিত্তের কথাই মনে হচ্ছে এখানে বলা হয়েছে। বাবর অনেক বিলাস ব্যাসন, অনেক অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, সেগুলোতে তার পাপ প্রতিফলিত বলেই তিনি পাপের কথা ভেবেছেন। কিন্তু কবির পাপ কিন্তু তার ব্যক্তিগত পাপ নয়, সমষ্টিগত যে নিষ্ক্রিয়তা, সেই নিষ্ক্রিয়তা জনিত একটা বেদনা বোধ হয় এর ক্ষেত্রেই কবি মনে হয় এরকম ভাবছেন। এ প্রসঙ্গে মনে পড়ে যায় মরে পুত্র জনকের পাপে মেঘনাদবধ কাব্যের এই উক্তি, যেন এরকম একটা ভাবনা আছে। হয়তো বাবরের সাম্রাজ্য জয়ের উল্লাস, স্বেচ্ছাচারী অত্যাচার আর হত্যার যে বর্বরতা, সেটাই হয়তো বাবরের পুত্র হুমায়ুনকে মৃত্যু পথগামী করেছে, এরকম একটা ভাবনা বাবরের মধ্যে এসেছে। ঠিক তেমন করে কবি শঙ্খ ঘোষের মধ্যেও মনে হয়েছে যে সামাজিক মধ্যবিত্তের নিষ্ক্রিয়তাই যেন আজকের এই আমাদের যে সন্তানেরা মৃত্যুপথে ধাবিত হয়েছে, তাদের আন্দোলন যে ব্যর্থ হয়েছে, সেই সমস্ত কিছু মানে সব মিলিয়ে একটা সমকালীন সমাজ যেন আছে কবির এই কবিতায়। বাবর জানেন তার প্রাসাদের ঐশ্বর্য বিলাস এবং সৎকর্মের মানে তার যে সঞ্চয়, সেটা খুব সৎকর্মের সঞ্চয় নয়। অন্যকে বঞ্চিত করে বাবর তার স্তূপ প্রকৃত সম্পদ সঞ্চয় যে করেছিলেন, সেই পাপকেই হয়তো তিনি মনে করেছেন তার সন্তানের এই বিনষ্টির কারণ। এবং তার সন্তান যখন অসুস্থ, তখন তিনি সবকিছু ভুলে গিয়ে সন্তানের আরোগ্যকেই প্রধান মনে করেছেন। আসলে কোনো পিতাই তার নিজের ঐশ্বর্য, সমৃদ্ধি বা সম্পন্নতায় তৃপ্ত থাকতে পারেন না, বাবরও পারেননি। এখানে বাবর আসলে একজন পিতা, এবং বাবরের সেই পিতৃসত্তাকেই কবি এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। আমারই হাতে এত দিয়েছে সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে। সন্তানই যদি না থাকে, তাহলে বিত্তে সম্পদে পিতার কি বা হবে, বিত্ত সম্পদ দিয়ে তিনি কি করবেন। তাই কবিতার শেষ স্তবকে আবার কবিতার সূচনায় করা সেই প্রার্থনাই ফিরে এসেছে। আবার সেই প্রার্থনা, আমার সন্ততি স্বপ্নে থাক। কবিতার সন্তানের জন্য চেয়েছেন স্বপ্ন, এর মধ্যে জৈব জীবন পালনের কোনো চাহিদা নেই। কবিতার চারিদিকে তাকিয়ে যে অসুস্থ অস্থির লক্ষ্যভ্রষ্ট যুব সমাজকে প্রত্যক্ষ করেছেন, তাদের সুস্থ জীবনবোধ এবং স্বপ্ন দেখার মানসিকতাই যেন হারিয়ে গেছিল সে সময়। তাই এক সংবেদনশীল বিবেকী পিতা হিসেবে কবি তাদের মধ্যে আবার গড়ে তুলতে চেয়েছেন স্বপ্ন দেখবার মানসিকতা। কাদের মধ্যে? সেই সময়কার তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, মেধাবী প্রজন্মের মধ্যে
কবি যেন একটা নতুন স্বপ্ন সঞ্চারিত করতে চেয়েছেন। আসলে কবির ব্যক্তিগত জীবনে তার বড় মেয়ের অসুস্থতা জনিত মানসিক বেদনার মধ্য দিয়েই কবি ব্যথাতুর হয়ে উঠেছিলেন। এই ব্যক্তিগত বেদনাকেই কবি এখানে যেন সার্বজনীন করে তুলেছেন। সেই ব্যক্তিগত বেদনাকে কবি ইতিহাস ও সমকালের সঙ্গে একই সূত্রে গেঁথে দিতে পেরেছেন এই কবিতায়। সমকালীন যুবকদের ফুল লাঞ্ছনা এবং আত্মক্ষয় কবিকে ব্যথিত করেছিল। সেই প্রসঙ্গও যেন এখানে এসেছে। যুবকেরা যেন, সেই সময়কার নবীন যুবকেরা, তরুণেরা যেন হঠাৎ ভুল পথে গর্জে উঠে আত্মক্ষয়ে তারা ধাবিত হয়েছিল এবং আত্মক্ষয় এক সময় তাদের সার্বিক আন্দোলনকে স্তিমিত করে দিয়েছিল। এর পেছনে কবি তার ইতিহাসের, তার সমকালীন সমাজের সকলের দায়কে খুঁজছেন যেন, কেবল তার নিজের মানে তার আত্মজার জন্যই নয়, যুগের সমস্ত লাঞ্ছিত স্বপ্ন ছিন্ন সন্তানের জন্যই যেন কবি এখানে প্রার্থনায় বসেছেন। এই প্রার্থনা যেন অবক্ষয়ী যুগের সমস্ত পিতার সম্মিলিত কণ্ঠের প্রার্থনা হয়ে উঠেছে। এভাবেই বাবরের প্রার্থনা কবিতাটি হয়ে উঠেছে অসহায় পিতৃত্বের আরতি, একই সঙ্গে সমকালীন জীবন সত্যের এক বাস্তব প্রকাশ হয়ে উঠেছে। এবং সমকালীন জীবন সত্যকে এমন সুন্দর কবিতায় রূপায়ণ বাংলা কবিতায় একটু বিরল বলেই এই কবিতা এত বিখ্যাত হয়েছে। ধন্যবাদ সকলকে।